আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলছে চাপা নতুন সম্পর্ক। ভারতের মাটিতে বসে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মূলত এই অবস্থার সৃষ্টি হয়েছে। নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের নামে একটি সংগঠন শেখ হাসিনাকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। অডিওতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন দাবি করা হয়েছে, যদিও কেউ কেউ বলেন মূলত এআই দিয়ে শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার করা হয়েছে। ঘটনা যেটাই ঘটুক, বাংলাদেশ সরকার জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিন এই শেখ হাসিনার বক্তব্য দেওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এবং শহীদদের প্রতি অবমাননা, এই কারণেই বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে অনুরোধ করেছিল শেখ হাসিনাকে যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দিতে না দেওয়া হয়, কিন্তু ভারত সরকার চাতুর্য করে বলেছে এটা বেসরকারি উদ্যোগ, ভারত সরকারের কোনো হাত নেই। বস্তুতপক্ষে ভারত বাংলাদেশকে পাত্তাই দেয়নি, কিন্তু ভারত সরকারের এই বক্তব্য এবং শেখ হাসিনা এই বক্তব্য দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, তাতেই ভারতের হুঁশ হয়েছে। ভারত বুঝে গেছে এই বাংলাদেশ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতের পাঁচেটে রাখার বাংলাদেশ নয়। শেখ হাসিনা 15 বছর 8 মাস ভারতের পাঁচেটে রেখেছিলেন, মাথা ভারতের শাসকদের পায়ের নিচে দিয়েই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলার দেশ। এটা ঠিক ভৌগোলিক অবস্থান, ইতিহাস, বাণিজ্য, যৌথ নদ নদী, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে গভীর সম্পর্ক অষ্টিপৃষ্টে বেঁধে রয়েছে। এটা অস্বীকার করার কোনোই উপায় নেই। কিন্তু 5 আগস্ট নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশ কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে ভারত এখন ভারতীয়দের চাপের মুখেই পড়ে গেছেন। ভারত সরকারের এ ধরনের চিন্তা, এ ধরনের অপকর্ম, এ ধরনের কূটনৈতিক অদূরদর্শিতা ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কে কালিমা লেপন করতে যাচ্ছে, যার কারণে ভারত এখন পাগলা ঘোড়ার মতো বাংলাদেশে দৌড়াচ্ছে। এর মধ্যেই মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে হঠাৎ ঘুরে গেছেন রয়ের প্রধান পরাগ জৈন, তিনিও বাংলাদেশের ভারতের মধ্যেকার এই দূরত্ব কমানোর নানামুখী চেষ্টা করেছেন, কিন্তু কোনোটিতেই কিছু হয়নি। বরং বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2013 সালের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে দিতে হবে এবং বাংলাদেশ মাথা উঁচু করিয়েই ভারতের সাথে সম্পর্ক করবে, যা ভারতকে হতোদ্যম করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রয়ের প্রধান পরাগ জৈন ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা শামসুল আলম খানের সঙ্গে বৈঠক করেছেন, নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বৈঠকে কী আলোচনা হয়েছে সাধারণ মানুষ জানতে পারেনি, এবং দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রীর কী আলোচনা হয়েছে সেটাও প্রকৃত চিত্রটা মানুষ জানতে পারেনি। তবে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবু মোস্তাফিজুর রহমান, তিনি তার নিজস্ব সূত্রে জানতে পেরেছেন ভারত বাংলাদেশকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায়, তবে হাসিনার বিরুদ্ধে যে পূর্ণ মামলাগুলো হয়েছে সবগুলোই প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করে নতুন মামলা দিতে হবে। হাসিনাকে এসএসএফের নিরাপত্তা দিতে হবে, এসএসএফ হাসিনাকে প্রহরা দেবে। সাকিব আল হাসান সহ ভারতে পলাতক আওয়ামী নেতাদের যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাখতে হবে, কারাগারে না রেখে যমুনায় রাখতে হবে। কর্নেল অব মোস্তাফিজুর রহমান আরও অনেক বিষয়ে বাংলাদেশ এবং ভারতের এই আলোচনার বিস্তারিত তুলে ধরেছেন, এবং দীনেশ ত্রিবেদীও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী ভারতের এসব শর্ত
মানেননি, প্রতিটি শর্তই ডিনাই করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও জানিয়েছেন প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কিনা সেটা বলা দুষ্কর। তবে বিশেষ সূত্রের মতে প্রধানমন্ত্রী ভারতের সফরে যাচ্ছেন না। এমনকি ভারতের অনুগত অনেক বুদ্ধিজীবী স্পষ্টভাবে বলেছেন প্রধানমন্ত্রীর এই মুহূর্তে ভারতের সফরে যাওয়া উচিত হবে না। প্রধানমন্ত্রীর অবস্থান জানাতে সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান একটি বক্তব্য দিয়েছেন, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তার এ বক্তব্য নিয়ে নানা মন্তব্য করছেন, বিতর্ক করছেন। তিনি ভারতের নাম উল্লেখ না করে প্রতিবেশী নামটি বক্তব্য দিয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্কের ইস্যুতে তিনি ভারতের নাম না নিয়ে বারবার বলেছেন যে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এভাবে। তবে তিনি এটাও বলেছেন ভারত যে চায় হাসিনার মতন আচরণ করতে, হাসিনার শাসন আমরা বাংলাদেশের সাথে যে আচরণ করেছিল সেটা করতে, বাংলাদেশ সেটা কখনো হতে দেবে না, মেনে নেবে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিরোধী যে বক্তব্য দিয়েছেন সেটা কার্যতই নজিরবিহীন। ভারতের সাউথ ব্লককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সে দেশের মানুষই। তাদের ভাষায় বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে হাসিনাকে কথা বলতে দেওয়া দিল্লির রাজনৈতিক অদূরদর্শিতার নামান্তর। এটা ভারতের রাজনীতির জন্য আত্মঘাতী, কারণ সরকার না চাইলে দিল্লির এই সংবাদ সম্মেলন কেউ করতে পারে না। এবং শেখ হাসিনা যে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেটার দায় ভারত এড়াতে পারে না। বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সুসম্পর্ক দুদেশের জন্যই আবশ্যক, কিন্তু ভারত দীর্ঘ 18 বছর 2007 সালের 111 সরকার থেকে শুরু করে শেখ হাসিনার পালানোর সময় পর্যন্ত জনগণের সঙ্গে সম্পর্কের বদলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে, যার জন্য বাংলাদেশের জনগণ চরম মূল্য দিতে হয়েছে। বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না, প্রবাদটি কার্যত মানুষ মনে করছেন কেতাবি। দুষ্ট প্রতিবেশী কখনোই প্রতিবেশী মর্যাদা পেতে পারে না, সেটা যতই ভৌগোলিক কারণেই হোক। কারণ অনেক প্রতিবেশী দেশের পরিণতির কথা তো ইতিহাসে আছে। ভারতের জুনগড়, কাশ্মীর, মহীশূর, ত্রিবাঙ্কুর, কোচিন, এমনকি সিকিম একসময় ভারতের প্রতিবেশী ছিল, কিন্তু তাদেরকে ভারত কৌশলে কোথাও যুদ্ধ করে, কোথাও গণভোটের নামে দখল করে নিয়েছে। প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনগড়, সিকিম কি ভারতের প্রতিবেশী আছে? ভারত শেখ হাসিনার শাসন আমলে প্রথম 15 বছর বাংলাদেশের সাথে যে আচরণ করেছে সেটা কি কোনো প্রতিবেশী সুলভ আচরণ না প্রভুসুলভ আচরণ? ভারতের দাদাগিরি বাংলাদেশ কখনোই মানে নেই, মানবে না। ভারত এমন এক দেশ যে দেশের কোনো প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক নেই। চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ ভৌগোলিকভাবে ভারতের প্রতিবেশী, অথচ একটা দেশের সঙ্গেও তাদের সুসম্পর্ক দূরের কথা, সাধারণ সম্পর্কও নেই। 2012 সালে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের স্বাধীনতাকামী নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল। তার আগে 1 যুগের বেশি সময় অনুপ চেটিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, কিন্তু ভারত হাসিনাকে জামাই আদর করে ঘরে রেখেছে, যেন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছে সেইভাবেই তাকে আদর যত্ন করে রেখেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা বাংলাদেশে একাধিকবার বাংলাদেশের হাতে হস্তান্তর করার অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার, নতুন সরকার, এবং একই সঙ্গে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার বক্তব্য যাতে না দেয় সেজন্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সরকার ভারতকে সতর্ক করেছে, কিন্তু ভারত এসব কথায় কান দেয়নি। এখন বিপদে পড়ে ভারত বাংলাদেশের সাথে ঢাকার সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে। ভারতের বুদ্ধিজীবী, ভারতের গণমাধ্যম যারা চিরকালই বাংলাদেশের বিরুদ্ধে লিখতে অভ্যস্ত, তারাও এখন ঢাকা সঙ্গে সম্পর্কটা কতটুকু গুরুত্বপূর্ণ সে নিয়ে প্রবন্ধ নিবন্ধ লিখছে। কিন্তু বাংলাদেশের মানুষ হাসিনাকে বক্তব্য দিতে দেয় দিল্লির চাণক্য নীতির কোনোভাবেই মেনে নিতে পারছে না। বাংলাদেশের মানুষের অবস্থা এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত আনার পাশাপাশি ভারত যে প্রতিবেশী সেটাও অস্বীকার করতে চাচ্ছে না। বাংলাদেশ মনে করছে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো
বিরোধ নেই, শত্রুতা নেই, কিন্তু ভারত বাংলাদেশের সাথে যা করছে তা নিতান্তই শত্রু রাষ্ট্র হিসেবেই পরিগণিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর শাহেদুজ্জামানের মতে, ভারত মনে করে চীন পাকিস্তানের সঙ্গে ঢাকা দূরত্ব সৃষ্টি করলেই কেবল বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক করবে, ভারত বাংলাদেশের বন্ধু হবে। বাংলাদেশ এখন চীন মায়ানমার সঙ্গে অর্থনৈতিক করিডোর নিয়ে এগোচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে এই করিডোর থেকে বাংলাদেশের কোনো সরে আসার সুযোগ নেই। বাংলাদেশ এখন চীন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়েছে, যার কারণে ভারত ঢাকাকে চাপে রাখতে হাসিনা কার্ড খেলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এর কড়া প্রতিবাদের পর দিল্লির হুঁশ হয়েছে, তারা এখন সম্পর্ক রক্ষার জন্য মরিয়া। দীনেশ ত্রিবেদী ঘটা করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, রয়ের প্রধান পরাগ জৈন ঢাকা সফর করেন। এসব ভারতীয় উদ্যোগ এখনও কোনো কাজে দেয়নি। গত 5 আগস্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ। ঐতিহাসিক দিবসটি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পালন করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ পালন করেছে। ওই দিনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ খবর কয়েকদিন থেকেই প্রচার করা হচ্ছিল। দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের উন্নয়নে ঢাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার ভারতের মাটিতে ব্যবহার করে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া বিরত রাখতে অনুরোধ করেছিল। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ডেকে নিয়ে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিল এবং অনুরোধ জানিয়েছে। তারপরও ভারত থেকে জানানো হয় অনুষ্ঠানটিতে তাদের কোনো হাত নেই। যে দেশের অনুষ্ঠানে সে দেশের সরকারের হাত নেই, সে দেশের সরকারের নিয়ন্ত্রণ কি দেশ চলছে? ভারত কি অন্য কারো নিয়ন্ত্রণে চলছে? এখন ভারতের একাধিক গণমাধ্যম সম্পাদকীয়তে প্রশ্ন তুলেছে, মোদী সরকার না চাইলে কেউ কেউ অনুষ্ঠান আয়োজন করতে পারে? দিল্লির 7 বলক শেখ হাসিনাকে নিয়ে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবে? এ নিয়ে তারা তীব্র বিতর্ক চলছে এবং সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। যদিও বাংলাদেশের সরকারের 2-4 জন মন্ত্রী প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে মরিয়া গদগদ। তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় সফরে আসায় তারা খুশি যে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কটা রক্ষা হবে। দিল্লির হাসিনা কার্ড খেলা নিয়ে ঢাকা যখন চরম বিক্ষুব্ধ, তখন রয়ের প্রধান ঢাকা সফর নিয়ে মানুষের মধ্যে তীব্র বিতর্ক। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে 2001 সালে কুড়গ্রামের বড়াইবাড়ি সীমান্তে বিএসএফকে কঠিন শিক্ষা দেওয়ার প্রতিশোধ নিতেই পিলখানা বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশে 58 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী এবং রয়ের হাত ছিল। ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে, যার কারণে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করা হলেও তদন্তের রিপোর্ট জাতি জানতে পারেনি এবং শেখ হাসিনা নানা জনের বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ড চাপিয়ে দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদেরকে কারাগারে বছরের পর বছর রেখেছেন এবং নানাভাবে হত্যা করেছেন। 2024 সালে 5 আগস্ট হাসিনা পালানোর পর বিগত অন্তর্বর্তী সরকার ALM মেজর জেনারেল অব ফজলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের জন্য। কমিশন 37 জনের সাক্ষ্য গ্রহণ করে। ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করা না হলেও সংবাদ সম্মেলন করে জেনারেল ফজলুর রহমান জানিয়েছেন তারা তদন্ত করে অনেক গোপনীয় তথ্য পেয়েছেন, তারা ভারতীয় বাহিনীর সংযোগ পেয়েছেন এবং আওয়ামী লীগের কয়েকজন নেতাকে পেয়েছেন যারা এই পিলখানা হত্যার সঙ্গে জড়িত। ফজলুর রহমানের এই বক্তব্য মানুষ সত্য হিসেবেই ধরে নিয়েছে। ফলে হঠাৎ করে রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পরাগ জৈন কী কারণে চীন থেকে সরাসরি ঢাকায় এলেন মানুষ জানতে চায়। সরকার থেকে এখনও সে ব্যাপারে জানা না হলেও কর্নেল অব মোস্তাফিজুর রহমান সেটা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 2টি প্রেক্ষাপটে নির্মিত। প্রথম হলো মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছে, দ্বিতীয় শেখ হাসিনার 15 বছর 8 মাসের শাসন আমলে ভারত হাসিনাকে সহায়তা করেছে। সে প্রমাণ হাসিনার ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন দিয়েছিলেন। মোমেন ওই সময় বলেছিলেন, দিল্লিতে গিয়ে ভারতকে বলে এসেছি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে আপনাদের নিজেদের প্রয়োজনে, আওয়ামী লীগের প্রয়োজনে। ভারতের সহায়তা যেভাবে
জনগণের ভোটাধিকার নস্যাৎ করেছে হাসিনা ক্ষমতায় থেকে 15 বছর, 3টি জাতীয় নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতাকে টিকিয়ে রেখেছে, জনগণের ওপর জুলুম নির্যাতন করেছে, সেটা বাংলাদেশের মানুষ মনে করে হাসিনার একার পক্ষে এ ধরনের অপরাধ, এ ধরনের জুলুম কখনোই সম্ভব হতো না। ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের সহায়তায় এই জুলুমগুলো শেখ হাসিনা করেছে। এমনকি গত কয়েক বছর বাংলাদেশে যে গুম কালচার সৃষ্টি করা হয়েছিল, আয়নাঘর সৃষ্টি করা হয়েছিল, তার নেপথ্যেই ছিল ভারতের হাত। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকেই গুম করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী 8 বছর ভারতেই ছিলেন। সেটা বাংলাদেশ এবং ভারতের বাহিনীগুলোই নিজেদের একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে এই গুম কালচারটা সৃষ্টি করেছিলেন। গত 11ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম নিয়ে সাক্ষ্য দিতে গিয়ে রাজসাক্ষী একজন বলেছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বাংলাদেশের গুমের কালচার সৃষ্টি করেছিলেন। বাংলাদেশে কাউকে গ্রেপ্তার করলে সীমান্ত দিয়ে ভারতের বাহিনীতে তুলে দেওয়া হতো, ভারতের বাহিনী কাউকে গ্রেপ্তার করলে সীমান্ত দিয়ে বাংলাদেশের বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল, যার কারণে বাংলাদেশের অনেককেই প্রাণ দিতে হয়েছে। ভারতের সরকার দাবি করে তারা শেখ হাসিনাকে বিপদগ্রস্ত বন্ধু হিসেবে আশ্রয় দিয়েছেন। আস্থাভাজন বিদেশি বন্ধু ভারতে আশ্রয় দেওয়া এটা ভারতের নাকি নীতিগত সিদ্ধান্ত। ধরেই নিলাম এই সিদ্ধান্তে দামাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সাবেক আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর পরিবারকে ভারত আশ্রয় দিয়েছিল। তারা তাদের দেশে 1400 মানুষকে হত্যা করে ভারতে আশ্রয় নেননি। তাছাড়া তারা ভারতের আশ্রয় নিয়ে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেননি। কিন্তু শেখ হাসিনা 1400 মানুষকে হত্যা করে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তিনি হুমকি ধমকি দিচ্ছেন এবং নানাভাবে আইনশৃঙ্খলা অবনতি করতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। পরে দামাই লামা বা আফগানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর সঙ্গে শেখ হাসিনার মেলে না। শেখ হাসিনা একজন খুনি, শেখ হাসিনা একজন মাফিয়া নেত্রী। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে যতই চেষ্টা করুক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ততটা গাঢ় হবে না। কারণ এটা পরিষ্কার, বাংলাদেশ সরকার ভারতের যে দাবিগুলোকে প্রত্যাখ্যান করছে, জনগণের পূর্ণ সমর্থন আছে। বাংলাদেশের মানুষ কখনোই শেখ হাসিনাকে এসএসএফের প্রহরা দিয়ে ফেরত আনাতে রাজি হবে না। বাংলাদেশের মানুষ কখনোই শেখ হাসিনার মামলা প্রত্যাহার রাজি হবে না। বাংলাদেশের মানুষ কখনোই হাসিনাকে যমুনায় রাখতে দেবে না। বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করেই কারাগারে রাখা হোক, ফাঁসি যত দ্রুত কার্যকর করা যায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন করা হোক। ফলে আওয়ামী লীগের রক্ষা করতে, আওয়ামী লীগকে বাঁচাতে, শেখ হাসিনাকে বাঁচাতে এবং নিজেদের প্রয়োজনে দিল্লি যে মিশন নামিয়েছিল, দিল্লির দীনেশ ত্রিবেদী, রয়ের প্রধান পরাগজন যে মিশন নিয়ে মাঠে নেমেছিলেন, সেটা এখন পর্যন্ত মাঠে মারা যাওয়ার উপক্রমও হয়েছে।